নমস্কার বন্ধুরা, মঙ্গলাপাল এডুকেশনাল চ্যানেলে আবারও তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বেশ কিছুদিন আমার ফোন খারাপ হয়ে যাওয়ার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। এবার থেকে নিয়মিত ভিডিও আসবে এবং আজকের ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি ভারতের মৃত্তিকা সম্পর্কে। বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো খুবই পড়ে, তাই এটা আলোচনা। এখান থেকে যে প্রথমেই প্রশ্নটা আছে, মাটি কি? মাটি সম্পর্কে জানতে হলে তো মাটি কি আগে জেনে নিতে হবে। মাটি হলো ভূপৃষ্ঠের উপরের পাতলা স্তর, যেখান থেকে উদ্ভিদ পুষ্টি পায়। ভেঙে যাওয়া শিলার সূক্ষ্ম দানা জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীদেহ, খনিজ পদার্থ, জল, বাতাস মাটি তৈরিতে সাহায্য করে। এইভাবেই মাটির সৃষ্টি হয়েছে। এবার ভারতে কি ধরনের মাটি আছে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। বাঁদিকের একটা ছকে আছে মাটির সৃষ্টিটা। জলবায়ু, আদিশিলা, জৈব পদার্থ, ভূপ্রকৃতি ও সময়ের ওপর নির্ভর করে মাটি তৈরি হয় এবং মাটি তৈরিতে অনেক সময় লাগে। যত বেশি ধরে মাটিটা তৈরি হবে, মাটি ততই পরিণত হবে। আমাদের দেশে কোন কোন ধরনের মাটি দেখা যায়, সেই মাটিতে কি কি চাষ হয়, সব কিছু আলোচনা করা হবে এই ভিডিওটাতে। এক একটা মাটির বৈশিষ্ট্যর মধ্যেই পেয়ে যাবে তাকে আর কি নামে ডাকা হয়, কোন মাটি কোথায় দেখতে পাওয়া যায় এই মাটিগুলো, এবং এই মাটিতে কি কি চাষ হয়, কোন কোন জেলা বা কোন কোন রাজ্য জুড়ে এই মাটি আছে, এই মাটিতে উর্বরতা শক্তি কেমন সম্পর্কে জানতে পেরে যাবে। প্রথমে আসছে পলি মাটি। মূলত নদীবাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হয়েছে। পলি মাটির উর্বর হওয়াতে এই মাটিতে প্রায় সব রকম ফসলই চাষ ভালো হয়। নদীর প্লাবনভূমি, বদ্বীপ অঞ্চলে পলি মাটি দেখা যায়। ভারতে নদীর তীরবর্তী উর্বর নবীন পলি মাটি, যাকে খাদার বলে, আর তার পশ্চাৎবর্তী অনুর্বর প্রাচীন পলি মাটি, যাকে ভাঙ্গার বলে, মানে ভাঙ্গার নামে পরিচিত। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা ও অসমের একটি বড় অংশে পলিমাটি দেখা যায়। কালো মাটি। কালো মাটি নামকরণ কেন হয়েছে? ব্যাসাল্ট শিলা গঠিত অঞ্চলে এই মাটি দেখা যায়। এর জলধারণ ক্ষমতা খুব বেশি। এই মাটি যথেষ্ট উর্বর। তুলো, আখ ও চীনাবাদাম চাষের জন্য এই মাটি আদর্শ। তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কালো মাটিতে কোন কোন চাষ ভালো হয়। এই মাটি কোথায় কোথায় পাওয়া যায়? গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশে এবং কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে এই মাটি দেখা যায়। এবার চলে যাই লাল মাটি। লাল মাটি কিভাবে সৃষ্টি হয়েছে? রূপান্তরিত শিলা বহু বছর ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে এই মাটির সৃষ্টি হয়েছে। কেন এই মাটির রং লাল সেটা জেনে নাও। লোহার পরিমাণ বেশি থাকে বলে এই রং হচ্ছে লাল। এই মাটিতে জলসেচ ও সারের সাহায্যে চাষ আবাদ করা যায়। রাগি, বাদাম, তামাক, ধান, ছোলার চাষ হয় এই মাটিতে। ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে এই মাটি দেখা যায়। এবার চলে যাব তার পরবর্তী মাটিতে, ল্যাটেরাইট মাটি বা ল্যাটেরাইট মৃত্তিকা। প্রত্যেকটা মাটির পাশে পাশেই তোমরা ছবিও দেখতে পাচ্ছ, কিভাবে কোন মাটির রং কেমন সেটাও দেখে নিতে পারবে। এবার ল্যাটেরাইট মাটিতে চলে যাওয়া যাক। খুব বেশি উষ্ণতা ও বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে, যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায়, সেখানে এই মাটির সৃষ্টি হয়। লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটির রং ইটের মতো গাঢ় লাল, তাই জন্য এই মাটির নাম হয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা। এই মাটি অনুর্বর। চীনাবাদাম, জোয়ার, বাজরা, রাগি এই মাটিতে চাষ হয়। ছোটনাগপুর মালভূমি, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে এবং মেঘালয় মালভূমির বেশিরভাগ অংশে ল্যাটেরাইট মাটি দেখা যায়। তাহলে এই মাটিতে কেন এর রং হচ্ছে গাঢ় লাল বা ল্যাটেরাইট মৃত্তিকা কেন নাম হয়েছে, কিসের উপস্থিতির জন্য, এই প্রশ্নটাও পরীক্ষায় অনেক সময় এসে থাকে। এর পরের প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলের মাটি। খুব কম বৃষ্টিপাত ও অত্যাধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে এই মাটির সৃষ্টি হয়। এই মাটির মোটা দানা ও ছিদ্রযুক্ত। তাহলে এই মাটির গঠনটা কেমন বা কেমন আকৃতির হয় এই মাটির দানাগুলো? জল ধারণ ক্ষমতা কম এবং অনুর্বর। মানে কোন মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি, কোন মাটিতে জল ধারণ ক্ষমতা কম, এগুলোও আছে।
এছাড়া এঁটেল, বেলে, দোআঁশ এই সমস্ত মাটির সম্পর্কেও বিভিন্ন প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। অত্যাধিক বাষ্পীভবনের কারণে এই মাটিতে বা এই অঞ্চলের মাটিতে লবণের পরিমাণটা বেশি, প্রধানত জোয়ার, বাজরা, রাগি, যাকে এক কথায় মিলেট জাতীয় শস্য বলে বা একত্রে মিলেট জাতীয় শস্য বলা হয়, সেই জোয়ার, বাজরা, রাগি চাষ করা হয়। রাজস্থানের মরু অঞ্চলে এই মাটি দেখা যায়। তাহলে মরু অঞ্চলের মাটি কথাতেই আছে, তাই রাজস্থানের মরু অঞ্চলে পাওয়া যায় এই মাটি। এবার হবে তার পরবর্তী মাটি, পার্বত্য অঞ্চলের মাটি। প্রধানত আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতে এই রকম মাটির সৃষ্টি হয়। এতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে। চা, কফি, বিভিন্ন ধরনের মশলা এই মাটিতে খুব ভালো চাষ হয়। হিমালয়ে পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পর্বত এবং দাক্ষিণাত্যের নীলগিরি পার্বত্য অঞ্চলে এই মাটি দেখা যায়। এখানে একটা তালিকা করতে দিয়েছে, তোমার আশপাশের অঞ্চলের মাটিতে কী কী কীটপতঙ্গ ও প্রাণী আছে লক্ষ্য করে তার একটা তালিকা তৈরি করো। এটা তোমাদের ইচ্ছা নাও করতে পারো। এর পরের প্রশ্নতে চলে যাওয়া যাক। এই পাতায় বিশেষ কিছু জানার বা প্রশ্ন নেই, কয়েকটা পরীক্ষা করতে বলেছে, সেগুলো দেখে নেওয়া যাক। নদী তীরের মাটি মানে তোমার অঞ্চলের আশেপাশের পুকুর, জলাশয়ের মাটি, স্কুল বা খেলার মাঠের মাটি, চাষের জমির মাটি, রাস্তার ধারের মাটি এবং তোমার বাড়ির বাগান বা টবের মাটির মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে কী কী করতে হবে? রং, শক্ত না নরম, দানা সূক্ষ্ম নাকি মোটা, এই সমস্ত দিক থেকে কি পার্থক্য লক্ষ্য করা যায় সেগুলো নিজের ভাষায় লিখতে বলেছে। আর একটা পরীক্ষা করতে বলেছে, তোমার বাড়ি বা স্কুলের চারপাশে নানা জায়গা থেকে কিছু মাটি সংগ্রহ করো। এবার জলের মধ্যে ওই মাটিগুলো আলাদাভাবে গুলে দিয়ে দেখো তো একটি নমুনাতে তার পার্থক্য পাওয়া যায় কিনা, সেটাও পরীক্ষা করতে বলেছে। কিছু মাটি নিয়ে গুলে কী রকম পার্থক্য দেখা যায় সেগুলো করতে বলেছে। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মাটির ব্যবহার। দেখে মনে হলেও যে এই প্রশ্নটা খুবই ছোট, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। মাটির ব্যবহার, কী কী কাজে মাটি ব্যবহৃত হয়? কৃষিকাজের ক্ষেত্রে প্রচুর পরিমাণে মাটির ওপর নির্ভর করতে হয় চাষিদের। মাটি ছাড়া তো কোনো কিছুই হবে না। মাটিতে বসবাসকারী কেঁচো, সেগুলো কৃষকের বন্ধু। মাটি ছাড়া চাষ প্রায় অসম্পূর্ণ। যে কোনো চাষ করার জন্যই মাটির উপর নির্ভর করতে হবে চাষিদের। এছাড়া জীবকুলের আবাসস্থল, বিভিন্ন কীটপতঙ্গ থেকে শুরু করে বিভিন্ন বড় জন্তু জানোয়ার থেকে শুরু করে সমস্ত জীবকুলই মাটির ওপর নির্ভর করে বেঁচে থাকে। কেউ সরাসরি মাটির ওপর থাকে বা কেউ মাটির ওপর বাড়ি তৈরি করে মাটিতে অবস্থিত গাছপালার উপর কেউ বা বাসস্থান নির্মাণ করে থাকে। এছাড়া পশুচারণ, বিভিন্ন পশু পুষলে তাকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, সেগুলো ঘাসের উপর নির্ভর করতে হয় এবং সেই ঘাসটাও মাটির উপরই জন্মায়। তাই এক্ষেত্রেও মাটির ব্যবহার পশুচারণের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। বৃক্ষ ও বনভূমি সৃষ্টি, কোনো একটা গাছ বসালে কোথায় বসাতে হবে? মাটির উপরেই বসাতে হবে এবং যত বৃক্ষ বাড়বে তত বনভূমিও বেশি পরিমাণে হবে। যত গাছপালা বাড়ানো যাবে তত বন জঙ্গলটাও বাড়বে, সেগুলো মাটির একটা ভালো দিক। বৃক্ষরোপণ বা বনসৃজন সে সমস্তটাই মাটির উপরই হয়ে থাকে। এছাড়া কুটির শিল্প, বিভিন্ন ছোট ঘরে বসে যে হাতের কাজ করবে সেগুলো অল্প ছোটোখাটো, যেগুলো বৃহৎ শিল্প বা ক্ষুদ্র শিল্প নয়, ঘরে বসে যে কাজগুলো করবে সেগুলো মাটির উপর বসেই করতে হবে বা মাটির উপরই ছোট ছোট কুটির মতো তৈরি করে সেখানে কাজগুলো হবে। সেক্ষেত্রেও মাটির গুরুত্ব অপরিসীম। ঘরবাড়ি নির্মাণের উপাদান, প্রথম যে বাড়িটা হবে সেই বাড়িটার ভিতটাই হবে মাটির উপর, তাই মাটির উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে ঘরবাড়ি তৈরির ক্ষেত্রে। এছাড়াও মাটি থেকে যে সমস্ত গাছ, সেই গাছের বিভিন্ন অঙ্গ বা গাছের অংশ নিয়ে জানালা দরজা তৈরি হবে, খাট, আলমারি, বিছানা সমস্ত কিছু তৈরি হবে। এছাড়াও মাটির সাহায্য তো নেবেই, সিমেন্ট, বালি যে সমস্ত জিনিস লাগবে সবই মাটির উপর নির্ভর করেই আছে, তাই সমস্ত কিছুতেই মাটির অবদান। এছাড়া প্রতিমা নির্মাণ, বিভিন্ন ধরনের প্রতিমা নির্মাণ করার জন্য তো এঁটেল মাটি বিশেষ করে প্রয়োজন হয় এবং মাটি ছাড়া তো প্রতিমা নির্মাণ করা যাবে না। প্রতিমা প্রথমে খড় দিয়ে বেঁধে নেওয়া হলেও মাটির ব্যবহার করতেই হবে, মাটি ছাড়া প্রতিমা নির্মাণ একদমই অসম্ভব। এরপরে হচ্ছে পরিবেশের আর্দ্রতা রক্ষা। এই যে এত পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে, এর ফলে যে আগে বৃষ্টিটা হতো সেই বৃষ্টির পরিমাণ একদমই কমে গেছে। মানুষ যত পরিমাণে বন ধ্বংস করবে
বৃষ্টির পরিমাণটা কমে যাবে, তাই এই আর্দ্রতা দিকটা রক্ষা করা সম্ভব হচ্ছে না। এবং মাটির মধ্যে যদি বেশি পরিমাণে গাছ লাগানো যায় তাহলে পরিবেশের আর্দ্রতাটা সামঞ্জস্য রক্ষা হবে, পরিবেশের আর্দ্রতাটা রক্ষা পাবে এবং উষ্ণতাটা অনেকটা পরিমাণে কমবে। এখন যে এত পরিমাণে এসি চালানো হচ্ছে এর ফলে পরিবেশের গরম হু হু করে বাড়ছে, কিন্তু আর্দ্রতাটা সেটির মতো রক্ষা পাচ্ছে না। কৃষিকাজে তো লাগেই মাটি। আর একটা ছোটোখাটো পরীক্ষা দিয়েছে, কয়েকটা মাটির ছবি দিয়ে দিয়েছে, এগুলো চিনে নিয়ে তার দুটো করে বৈশিষ্ট্য দিতে বলেছে। এটাও তোমরা প্র্যাকটিস করতেই পারো। ভারতের মৃত্তিকা সম্পর্কে আজকের এই শিক্ষামূলক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ভিডিও যদি ভালো লাগে বন্ধু বান্ধবী সবার মাঝে শেয়ার করো যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে বা শিক্ষামূলক ভিডিও পছন্দ করে। আমি ফিরে আসবো অন্য কোনো এক শিক্ষামূলক ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি।